আসসালামু আলাইকুম ডিজাইন প্ল্যানের সবাইকে স্বাগত। আজকে থেকে আমাদের অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের পূর্ণাঙ্গ কোর্স শুরু করা হবে। তো মূলত আমাদের দুইটা সফটওয়্যার, দুই বেসিস, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। ঠিক আছে? তো অ্যাডোবি ফটোশপ মূলত আমাদের রাস্টার বেস সফটওয়্যার আর অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার। ঠিক আছে? তো দুইটাই আমাদের গ্রাফিক্স ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা যাবতীয় ছবির কাজগুলো অ্যাডোবি ফটোশপে খুবই সহজেই খুবই ইফেক্টিভলি করতে পারি। আর বিভিন্ন আর্ট করা, ইলাস্ট্রেশন তৈরি করার জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করব। তো ডিজাইন করার ক্ষেত্রে অফিসিয়াল প্ল্যাটফর্মে আমাদের এই দুটো সফটওয়্যার ব্যাপারে ভালো জ্ঞান থাকতে হবে। তো আজকে থেকে সবাই রেগুলার ক্লাসটা করে নেবেন, তাহলে আপনাদের আর আশা করি এই দুটো সফটওয়্যারে কোনো সমস্যা হবে না কোনো কাজ করতে। ঠিক আছে? তো শুরু করে ফেলি। তো আমরা প্রত্যেকটা সফটওয়্যারের কোর্স আলাদা আলাদা প্লে লিস্টে রেখে দিব। অ্যাডোবি ফটোশপের প্লে লিস্ট আলাদা থাকবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর প্লে লিস্ট আলাদা থাকবে। ঠিক আছে? তো আমি আসলে আজকে শুধুমাত্র ইন্ট্রোডাকশন দিতেছি যে অ্যাডোবি ফটোশপ কিভাবে কাজ করে এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে কাজ করে। তো অ্যাডোবি ফটোশপের মধ্যে আমি গেলাম, আমি একটা নতুন ডকুমেন্ট তৈরি করে রাখতেছি। এখানে আমি কিছু লিখবো আর কি। তো আমি টাইপিং টুল দিয়ে এখানে কিছু লিখে রাখলাম। আমি এখানে যে কোনো একটা টেক্সট লিখে নিলাম, এটার কালারটা আমি দিয়ে দিই। তো দেখেন আমি নরমালি এখানে একটা টেক্সট অ্যাড করে দিয়েছি। তো টেক্সটে যখন আমি জুম করি তখন লেখাগুলো অনেক পিক্সেলেট হয়ে ফাটা ফাটা দেখা যেতেছে, তাই না? এই যে পিক্সেল হওয়া এটাকে বলে রাস্টার। এই পিক্সেল, প্রত্যেকটা পিক্সেল বক্সের মধ্যে আমরা কালার পেয়ে যাব, আর এই প্রত্যেকটা পিক্সেল বক্স অ্যাড করে করে আমাকে একটা পুরোপুরি ইমেজ হিসেবে দিয়ে দেয়। ঠিক আছে? আর এই ইমেজগুলোকে বলে রাস্টার বেস ইমেজ। আর ফটোশপ মূলত এই রাস্টার বেস নিয়ে কাজ করে। এরপর আমরা একইভাবে ইলাস্ট্রেটরে যাই। ইলাস্ট্রেটরে যদি আমি জুম করি যে কোনো লেখা, আমি যত বেশি জুম করি না কেন এটা কখনোই আমার পিক্সেলেট হবে না বা ফাটবে না, কারণ এটা ভেক্টর বেস ইমেজ। ভেক্টর বেস ইমেজগুলো তো মূলত লাইন সেগমেন্ট দিয়ে তৈরি করা থাকে, যার কারণে আমরা যত বেশি জুম করি না কেন এগুলো আমরা কখনোই ফাটবে না। ঠিক আছে? ওকে। তো মূলত আমরা দুইটা কোর্স আলাদা করব, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো একদম শুরুর ক্লাস থেকে আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে শুরু করব। ঠিক আছে? অ্যাডোবি ফটোশপ শেষ করার পরে আমরা ক্রমান্বয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরের টিউটোরিয়ালগুলো আপলোড করব। ঠিক আছে? তো আজকে মূলত আমি ফটোশপ ওপেন করতেছি। ফটোশপ আমি যেটা ভার্সন ব্যবহার করতেছি অ্যাডোবি ফটোশপ সিসি 2019। ঠিক আছে? আপনারা এটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের এটা দেখে দেখে করতে সুবিধা হবে। সিসি 2019 এর ভার্সনটা। ঠিক আছে? সমস্যা নেই, কারো কাছে 21 থাকতে পারে, একই কাজ, হালকা কিছু পার্থক্য আছে। তো মূলত আমরা সবাই জানি যে কোনো একটা সফটওয়্যারে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা নিউ ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে। একইভাবে আমাকে অ্যাডোবি ফটোশপের মধ্যেও নিউ ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে। তো নিউ ডকুমেন্ট নেওয়ার পরে অ্যাডোবির মূলত হোম পেজে যে সারফেসটা আছে এরকম থাকবে। ঠিক আছে? অ্যাডোবি ফটোশপে তো আমি এখান থেকে ক্রিয়েট নিউ দিলাম। দেওয়ার পরে আমি একটা ডকুমেন্ট তৈরি করে ফেলি। তো নতুন ডকুমেন্ট তৈরি করার সময় আমাদের এখানে কিছু বেসিক অপশন দেওয়া আছে নিউ ডকুমেন্টের। ঠিক আছে? আগের ভার্সনগুলো তো ছিল এই অপশনগুলো, বাট একটু আলাদাভাবে দেওয়া ছিল। বাট এখানে খুবই সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করা আছে। যেমন এখানে আমাদের রিসেন্ট কিছু ব্যবহার করা সাইজ আমাকে দেখাইতেছে। যেমন আমি কিছুদিন আগে বা এই লাস্ট কয়েকদিনে যে সাইজগুলো আমি বেশি ব্যবহার করছি আর কি। ঠিক আছে? এরপরে সেভ ডকুমেন্টগুলো আমরা দেখতে পারি, যদি কোনো প্রিসেট আমরা সেভ করে রাখি। ঠিক আছে? তারপরে আছে ফটোর বিভিন্ন সাইজের ফটোর আমার এখানে প্রিসেট তৈরি করে দেওয়া আছে। জাস্ট এই সাইজ অনুপাতে আমি নিয়ে নিতে পারি আমাদের আর্টবোর্ডের সাইজটা। ঠিক আছে? এরপর প্রিন্টের ক্ষেত্রে আমাদের যেমন A4, লিগাল, লেটার, এই টাইপের পেজগুলো সাইজ আমাকে এখানে দিয়ে দেওয়া আছে। আমি জাস্ট ক্লিক করলেই আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ এবং দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক আছে? ওকে। এভাবে একইভাবে আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যবহৃত সাইজগুলো আমরা পেয়ে যাই। ঠিক আছে? একইভাবে মোবাইলের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সাইজ
ঠিক আছে। যেমন আমরা মোবাইলে ওয়ালপেপার ডিজাইন করি, অনেকে ইউআই নিয়ে কাজ করে, ঠিক আছে, ইউজার ইন্টারফেস, তাহলে তাদের ক্ষেত্রে এই মোবাইলের সাইজগুলো লাগে, ঠিক আছে। এই সাইজগুলো আমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাব। এরপরে যেহেতু বেশি ব্যবহার করা হয় যে সাইজগুলো, ওগুলো আমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সবার শেষে আছে ফিল্ম অ্যান্ড ভিডিও। আমরা অনেক সময় দেখা যায় ফিল্মের পোস্টার তৈরি করি, ঠিক আছে, বা ভেক্টর কিছু বানাই। এখানে তো আর অ্যানিমেট করা যায় না, শুধুমাত্র আমরা নর্মালি পোস্টার, স্টিল পোস্টার যেগুলো, ওগুলো বানিয়ে ফেলতে পারি, ঠিক আছে। তো আমাদের ডান পাশে এখানে প্রিসেট ডিটেলস, এখানে হচ্ছে আমাদের ডকুমেন্টের নেম। তো আমি ফার্স্ট ক্লাস লিখে সেভ করি, ঠিক আছে। এরপর আছে উইডথ, মানে হচ্ছে প্রস্থ। আমরা পাশে দেওয়া আছে আমাদের ইউনিট, এখান থেকে আমরা এককগুলো পরিবর্তন করতে পারি। যেমন আমি ইঞ্চিতে কাজ করতে চাই, তাহলে ইঞ্চ আমি সিলেক্ট করলাম, দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে। এরপরে ওরিয়েন্টেশন দেওয়া আছে, ঠিক আছে। ওরিয়েন্টেশন মানে হচ্ছে এটা আমার লম্বালম্বি থাকবে নাকি সমান্তরাল থাকবে, যেটি বলে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ, ঠিক আছে। এরপর আছে রেজুলেশন। রেজুলেশন হচ্ছে 72 পিক্সেল পার ইঞ্চ। 72 পিক্সেল পার ইঞ্চ বলতে কি বোঝায় আসলে? আমরা একটু আগে টেক্সটের মধ্যে জুম করছিলাম, ছোট ছোট পিক্সেল বক্স আমাকে দেখাইছে। এই বক্সগুলো হচ্ছে আমাদের পিক্সেল। আর প্রতি ইঞ্চি স্কয়ার এরিয়ার মধ্যে যতগুলো পিক্সেল থাকবে তাকে বলে পিক্সেল পার ইঞ্চ। তার মানে এখানে 1 ইঞ্চি স্কয়ার জায়গার মধ্যে কতগুলো পিক্সেল পাবো আমরা? 72। অবশ্যই আমি রেজুলেশন যত বাড়াই দিব তত পিক্সেল বাড়তে থাকবে, আর পিক্সেল বাড়ার সাথে সাথে আমাদের যে শার্পনেসটা বাড়তে থাকবে, মানে কোয়ালিটি আরো ভালো দেখাবে আর কি, ঠিক আছে। আপাতত আমি 150 পিক্সেল পার ইঞ্চ দিয়ে কাজ করতেছি। এরপরে দেওয়া আছে কালার মুড। কালার মুড হইতেছে আমাদের বেসিক্যালি দুইটা কালার মুড আমরা খুব বেশি ব্যবহার করি। একটা হবে RGB, মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। মূলত এই কালারটাকে ওয়েব কালার হিসেবে ব্যবহার করা হতো, ওয়েব কালার হিসেবে এখনো ব্যবহার করা হয়। আর এই কালারটা মূলত আমাদের যে ডিজিটাল মিডিয়া আছে সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করে, যেমন ডিজিটাল ডিভাইস, ল্যাপটপ, ফোন, স্মার্টফোন, টিভি, স্মার্ট টিভি, টেলিভিশন, সব জায়গায় আমাদের RGB কালার ব্যবহার করা হয়। কারণ এটা ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে খুব ভালো কালার, মানে এখানে আমরা অনেকগুলো কালার পাইতেছি RGBর মধ্যে, ঠিক আছে। তো এই ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে ব্যবহৃত কালার হবে RGB। আর আমরা প্রিন্ট করার ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু প্রিন্ট করব তখন আমরা CMYK কে ব্যবহার করব। আসলে আমরা ডিজিটাল ডিভাইসের মধ্যে, একটা ডিভাইসের মধ্যে যতগুলো কালার দেখে থাকি সবগুলো প্রিন্টেড করা সম্ভব না, ঠিক আছে। তো এই জন্য CMYK কালার মোড ব্যবহার করে। CMYK এর মধ্যে যতগুলো কালার আছে সবগুলোই আমরা প্রিন্টের জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবো আর কি, ঠিক আছে। তো আমি যদি এমন কিছু ডিজাইন করি যেটা প্রিন্ট হবে না, শুধুমাত্র ডিজিটাল ডিভাইসে দেখানো হবে, সেটা আমি কি করব? RGB তে রাখবো। যেমন সাপোজ আমি একটা ব্যানার তৈরি করবো যেটা ফেসবুকে পোস্ট করা হবে, আর সেটা প্রিন্ট করা হবে না, সেক্ষেত্রে আমরা RGB দিয়ে ব্যবহার করবো, ঠিক আছে। এরপর আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। আমি যে পেজটা তৈরি করতেছি, যে ডকুমেন্টটা, এটা ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে, ঠিক আছে। ক্রিয়েট দিলে আমরা একটা ডকুমেন্ট পুরোপুরি পেয়ে যাব, ঠিক আছে। এখন আমার এখানে সারফেসটা খুব সুন্দরভাবে সবাই দেখবেন। এখানে সবার উপরে দেওয়া আছে মেনু বার গুলো, ঠিক আছে। ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো, হেল্প, ঠিক আছে। আর আমাদের বাম পাশে একটা বার দেওয়া আছে, এটাকে বলা হয় টুল বার্স, ঠিক আছে। এখানে অনেকগুলো টুলস আমরা পেয়ে যাব। মূলত টুলস আমার বেশিরভাগ কাজেই টুলস ব্যবহার করতে হবে, ঠিক আছে। টুলগুলো আমাদের কাজগুলোকে আরো অনেক সহজ করে দেয়, ঠিক আছে। আর ফটোশপ মূলত ধাপে ধাপে কাজ করে, যেটাকে বলা হয় লেয়ার আর কি, ঠিক আছে। লেয়ার ওয়াইজ কাজ করে, তো আমাকে লেয়ার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমার এখানে যেমন আমি এখানে যে কোনো কাজ করতে চাই, সবগুলো কাজ আমি ধাপে ধাপে করব, মানে সবগুলো আলাদা আলাদা লেয়ারে করব, ঠিক আছে। তো আমি যদি লেয়ার নিতে চাই, উইন্ডোতে যাব, তারপর লেয়ার্স পেয়ে যাব। লেয়ার্সের শর্টকাট কি হবে? F7, ঠিক আছে। ওকে, এখন দেখেন আমি আপাতত বাকি যে উইন্ডোগুলো আছে ডিলিট করে দিই। এখানে আমাদের লেয়ার আছে একটা, ঠিক আছে। আর একটা লেয়ারের মধ্যে আমার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালারও দেওয়া আছে হোয়াইট, ঠিক আছে। আমি চাইলে হোয়াইট কালার ডিলিট করে ফেলতে পারি, ঠিক আছে। এখন লেয়ারের প্যানেলটা ভালো করে বুঝতে হবে কাজ করার ক্ষেত্রে। আমার যেই লেয়ারটা উপরে থাকবে সেই লেয়ারটা উপরে দেখা যাবে, আর যে লেয়ারটা নিচে থাকবে ওই লেয়ারে যা কিছু আছে সবকিছু
নিচেই থাকবে, আর নিচে থাকলে তো আমরা দেখতে পাবো না। যেমন আমি যদি সাদার পিছনে কালো দিই তাহলে আমরা কালো দেখতে পাবো না, কারণ সাদা দিয়ে সেটা ঢাকা পড়ে যাবে। ঠিক আছে, একইভাবে এখানেও লেয়ারের ক্ষেত্রে তবে এখানে একটা নিউ লেয়ার নিব। এখন নিউ লেয়ার নেওয়ার ক্ষেত্রে লেয়ারের নিচে আমরা নিউ লেয়ার অপশন পেয়ে যাব, ক্রিয়েটে নিউ লেয়ার। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে একটা নতুন লেয়ার দিয়ে দিবে। ঠিক আছে, এখন দেখেন এই লেয়ারটার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কালার দেখতে পাই না, শুধুমাত্র অ্যাশ কালার, গ্রে কালার এবং হোয়াইট কালারের একটা মিশ্রণ দেখতে পাইতেছি। ঠিক আছে, তো এটা আসলে কোনো কালার নেই, এটাকে বলে ট্রান্সপারেন্ট, মানে কোনো কালার নেই, যেখানে পুরোপুরি ফাঁকা। ঠিক আছে, এখন আমি যদি এই যে ফাঁকা লেয়ারটার মধ্যে কালার দিতে চাই তাহলে আমাকে কালার অ্যাপ্লাই করতে হবে। এখন ফটোশপে আসলে কালার কিভাবে অ্যাপ্লাই করি আমরা যে কোনো লেয়ারে? শুরুতে আমরা ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, এখানে দুইটা কালার দেখাইতেছে, তাই না? ফরগ্রাউন্ড হইতেছে উপরেরটা, ব্যাকগ্রাউন্ড হবে নিচেরটা। ঠিক আছে, আমরা চাইলে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মানে এই না যে আমার ছবির ব্যাকগ্রাউন্ডে চলে যাবে বা পেজের ব্যাকগ্রাউন্ডে, এমন কিছু না। আসলে এখানে দুইটা কালারের অপশন আমাকে দিয়ে দেওয়া হয়েছে। এটা আরো বাড়তি অনেক কাজই লাগে, এই জন্য আমাকে দুইটা কালার দেওয়া হয়েছে আর কি। এটা আমার অনেক কাজেই খুব বেশি ইউজফুল আর কি বিষয়টা। তো এখানে আমরা কালার সিলেক্ট করব, জাস্ট ক্লিক করব, ক্লিক করে আমরা যে কোনো কালার চয়েস করতে পারি। ঠিক আছে, ওকে দিলে আবার ওই কালারটা ফরগ্রাউন্ডে চলে আসে। এখন ফরগ্রাউন্ডে যে কালারটা সিলেক্টেড আছে সেই কালারটা আমরা কি করব, আমার এই পেজের মধ্যে আমরা ফিল করে দেব। ঠিক আছে, লেয়ার 1 এর মধ্যে। তাহলে যে লেয়ারের মধ্যে আমি কালার দিতে চাই সেই লেয়ারটা সিলেক্ট করব। অবশ্যই আমার এই লেয়ারটা সিলেক্টেড আছে। এরপরে আমি যদি চাই ফরগ্রাউন্ড কালারটাকে এই পেজের মধ্যে দিয়ে দিতে, তার জন্য আমাদের শর্টকাট কি ব্যবহার করতে হবে? অল্টার ডিলিট। অল্টার ডিলিট কিবোর্ডে অল্টার ডিলিট প্রেস করার সাথে সাথে আমরা কি পেয়ে গেছি? আমরা ফরগ্রাউন্ড কালারটা পেয়ে গেছি। ঠিক আছে, এখন ফরগ্রাউন্ড কালার দেওয়ার সাথে সাথে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটটা ছিল সেটা দেখা যাইতেছে না। আসলে কেন দেখা যাইতেছে না? কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি আছে? নিচে আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা নিচে আছে, যার কারণে আমাদের উপরের কালারের কারণে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি যদি চাই যে হোয়াইট দেখবো আমি, তাহলে আমাকে হয় উপরেরটা ডিলিট করে দিতে হবে, না হলে নিচেরটাকে উপরে নিয়ে যেতে হবে। তো আমি এই লেয়ারটাকে উপরে নিয়ে যেতে চাইতেছি, টান দিয়ে যাইতেছে না। আসলে যাবে না, কারণ হচ্ছে আমাদের লেয়ারটা লকড করা আছে। যদি আমি লকের এখানে ক্লিক করি তাহলে লেয়ারটা আনলকড হয়ে যাবে, দেন আমি টান দিয়ে উপরে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এখন আমরা আবার নিচে যে লেয়ার 1 এর মধ্যে যে কালারটা ছিল আমাদের, ঠিক আছে, গ্রিন কালার, এই কালারটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটার উপরে হোয়াইট কালার চলে আসছে। ঠিক আছে, আর একটার উপরে একটা কালার অ্যাপ্লাই হলে আমরা এর পিছনে যা আছে তা দেখতে পাবো না। ঠিক আছে, লেয়ারের ক্ষেত্রে আমরা দেখব প্রত্যেকটা লেয়ারের পাশে চোখ দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আমরা যদি চোখ খোলা রাখা মানে কি, লেয়ারে যা আছে তা সবকিছু শো করতেছে, ভিজুয়াল আছে আর কি। যদি লেয়ারের চোখটা অফ থাকে তার মানে যে লেয়ারের চোখ অফ ওই লেয়ার দেখা যাবে না আপাতত। আবার যদি আমি চোখের ওখানে ক্লিক করি তাহলে ওই লেয়ারটা আবার দেখা যাবে, ভিজিবল হবে। ঠিক আছে, একবার ক্লিক করলে হিডেন হবে, আর একবার ক্লিক করলে আবার ভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের লেয়ারের বেসিক ধারণা। ঠিক আছে, তো পরবর্তীতে কাজ করার জন্য আমাকে এভাবে লেয়ার নিয়ে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা আসলে পরের বিষয় নিয়ে আলোচনা করব। আজকের জন্য এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের পুরো কোর্সের ভিডিও আপলোড করা হবে, সবাই আমাদের কোর্সের ভিডিওগুলো সিরিয়ালি দেখবেন। ঠিক আছে, তাহলে খুবই সুন্দরভাবে সবকিছু বুঝতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।